নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার সঙ্গে আমরা কজনের সম্পর্ক অনেক দিনের। প্রথমে গোড়া উপন্যাসের ভিত্তিতে লেখা শ্রুতি নাটকের পরিবেশন দিয়ে আমাদের পথ চলা শুরু। পরবর্তী পর্যায়ে বাঁশরী নাটকের পরিবেশন। এবারে গুরুদেবের সার্ধ শতবর্ষের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা কজনের শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ শেষের কবিতা উপন্যাসের শ্রুতিনাট্য উপস্থাপনা। প্রচেষ্টা আমাদের, এর সার্থকতা মূল্যায়ন উপস্থিত সুধীমণ্ডলীর বিচারে। অংশগ্রহণে অমিত, সুরজিৎ সেন, লাবণ্য, শ্রমণা মিত্র, কেটি, অমানিতা সেন, যোগমায়া, বুলবুল সরকার, লিলি, অমানিতা সেন, সিসি নীলিনা ঘোষ, সুরমা বিচিত্রা মিত্র, সভার জনৈক বক্তা অনিরুদ্ধ ঘোষ, ভাষ্যকার প্রবীর মিত্র। সহায়তায় আলো ও মঞ্চ কনিষ্ক সেন, যন্ত্রসঙ্গীতে সুব্রত মুখোপাধ্যায়, নাট্যরূপ ও পরিচালনা সুনীতি ঘোষ। শ্রুতিনাটক শেষের কবিতা। অমিত রায় ব্যারিস্টার, কিন্তু নামের অসামান্যতা কামনা করে ইংরেজি ছাঁদে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। তার বাপও ছিলেন দিগ্বিজয়ী ব্যারিস্টার। যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা অধস্তন তিন পুরুষকে অধঃপাতে দেবার পক্ষে যথেষ্ট। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএর কোটায় পা দেবার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয়। সেখানে পরীক্ষা দিতে দিতে এবং না দিতে দিতে ওর 7 বছর গেল কেটে। বুদ্ধি বেশি থাকাতে পড়াশোনা বেশি করেনি, অথচ বিদ্যেতে কমতি আছে বলে ঠাহর হয় না। অমিতের নেশাই হলো স্টাইলে। ও বলে ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। ওর মতে যারা সাহিত্যের ওমরাও দলের, যারা নিজের মন রেখে চলে, স্টাইল তাদেরই। আর যারা আমলা দলের, 10-এর মন রাখা যাদের ব্যবসা, ফ্যাশন তাদেরই। অমিতের মনটা এমন এক রকমের চকমকি যে ঠুন করে একটু ঠুকলেই সুলিঙ্গ ঠিকরে পড়ে। ফ্যাশনকে বিদ্রুপ করার কৌতুক ওর অপর্যাপ্ত। বয়স মিলিয়ে যারা কুষ্ঠির প্রমাণে যুবক, তাদের দর্শন মেলে পথে ঘাটে। অমিতের দুর্লভ যুবকত্ব নির্জলা যৌবনের জোরেই একেবারে বেহিসেবি উড়নচণ্ডী। বান ডেকে ছুটে চলেছে বাইরের দিকে, সমস্ত নিয়ে চলেছে ভাসিয়ে, হাতে কিছুই রাখে না। আপন দলের মেয়েদের প্রতি অমিতের ব্যবহার দেখে তার দলের পুরুষদের মনে ঈর্ষার উদয় হয়। নির্বিশেষভাবে মেয়েদের প্রতি অমিতের ঔদাসীন্য নেই, বিশেষভাবে কারোর প্রতি আসক্তিও দেখা যায় না। অথচ সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও অভাব ঘটে না। এক কথায় বলতে গেলে মেয়েদের সম্বন্ধে ওর আগ্রহ নেই, উৎসাহ আছে। যে মানুষ অনেক দেবতার পূজারী, আড়ালে সব দেবতাকেই সে সব দেবতার চেয়ে বড় বলে স্তব করে। দেবতাদের বুঝতে বাকি থাকে না, কিন্তু খুশিও হন। কন্যার মাতাদের আশা কিছুতেই কমে না, কিন্তু কন্যারা বুঝে নিয়েছে অমিত সোনার রঙের দিগন্ত রেখা। ধরা দিয়েই আছে, তবু কিছুতে ধরা দেবে না। সেদিন পিকনিকে গঙ্গার ধারে যখন ওপারের ঘন কালো পুঞ্জীভূত স্তব্ধতার উপরে চাঁদ উঠল, পাশে বসা বান্ধবীকে অমিত বললে, গঙ্গার ওপারে ওই নতুন চাঁদ, আর এপারে তুমি আর আমি। এমন সমাবেশটা
অনন্তকালের মধ্যে কোনো দিনই আর হবে না। অমিত, তুমি যা বললে সেটা এত বেশি সত্য যে না বললেও চলতো। এইমাত্র যে ব্যাংকটা টপ করে জলে লাফিয়ে পড়লো, এটাও তো অনন্তকালের মধ্যে আর কোনো দিনই ঘটবে না অমিত। তফাৎ আছে লিলি, একেবারে অসীম তফাৎ। আজকে সন্ধ্যাবেলায় ওই ব্যাঙের লাফানোটা একটা খাপছাড়া ছেঁড়া জিনিস, কিন্তু তোমাতে, আমাতে, চাঁদেতে, গঙ্গার ধারায়, আকাশের তারায় একটা সম্পূর্ণ ঐকতানিক সৃষ্টি, বেটোভেনের চন্দ্রালোক গীতিকা। আমার মনে হয় যেন বিশ্বকর্মার কারখানায় একটা পাগলা স্বর্গীয় শ্যাকরা আছে। সে যেমনি একটি নিখুঁত সুগোল সোনার চক্রে নীলার সঙ্গে হিরে এবং হীরের সঙ্গে পান্না লাগিয়ে এক প্রহরের আংটি সম্পূর্ণ করলে, অমনি দিলে সেটা সমুদ্রের জলে ফেলে, আর তাকে খুঁজে পাবে না কেউ। ভালোই হলো, তোমার ভাবনা রইল না অমিত। বিশ্বকর্মার শ্যাকরার বিল তোমাকে শুধতে হবে না। কিন্তু লিলি, কোটি কোটি যুগের পর যদি দৈবাত তোমাতে, আমাতে, মঙ্গল গ্রহের লাল অরণ্যের ছায়ায় তার কোনো একটা 1000 ক্রোশি খালের ধারে মুখোমুখি দেখা হয়, আর যদি শকুন্তলার সেই জেলেটা বোয়াল মাছের পেট চিরে আজকের এই অপরূপ সোনার মুহূর্তটিকে আমাদের সামনে এনে ধরে, চমকে উঠে মুখ চাওয়াচাওয়ি করব। তারপরে কি হবে ভেবে দেখো। তারপরে সোনার মুহূর্তটি অন্য মনে খসে পড়বে সমুদ্রের জলে, আর তাকে পাওয়া যাবে না। পাগলা শ্যাকরার গড়া এমন তোমার কত মুহূর্ত খসে পড়ে পড়ে গেছে, তুমি ভুলে গেছো বলে তার হিসেবই নেই। অমিতের অনেক ঘটনার একটা নমুনা দেয়া গেল। অমিতের বোন সিসি ওকে বলে, অমি, তুমি বিয়ে করো না কেন? বিয়ে ব্যাপারটায় সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী, তার নিচেই পাত্র। অবাক করলে, মেয়ে এত আছে। মেয়ে বিয়ে করত সেই পুরাকালে, লক্ষণ মিলিয়ে। আমি চাই পাত্রী, আপন পরিচয় যার পরিচয়, জগতে যে অদ্বিতীয়। আচ্ছা অমি, বিমি বোস তো তোমার জন্যে পথ চেয়ে তাকিয়ে আছে, ইশারা করলেই ছুটে এসে পড়ে। তাকে তোমার পছন্দ নয় কেন? বলো, ওর কালচার নেই কেন অমি? সে তো এমএতে বটানিতে ফার্স্ট, বিদ্যেকেই তো বলে কালচার। কমল হীরের পাথরটাকেই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার। পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি। ইস, বিমি বোসের আদর নেই তোমার কাছে। এমন স্মার্ট আর অ্যাকমপ্লিশড, তুমি যদি কোনোদিন বিমি বোসকে বিয়ে করার জন্যে পাগলও হয়ে ওঠো, আমি তাকে সাবধান করে দেবো যেন তোমার দিকে ফিরেও না তাকায়। পাগল না হলে বিমি বোসকে বিয়ে করতে চাইবই বা কেন? সে সময় আমার বিয়ের কথা না ভেবে উপযুক্ত চিকিৎসার কথা ভেব। একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয়। অমিতের জীবনে এসে প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল। একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিলেন প্রধান বক্তা। রবি ঠাকুরের কবিতা যে কবিতাই, এটা প্রমাণ করাই তার উদ্দেশ্য। দু একজন কলেজের অধ্যাপক ছাড়া অধিকাংশ সভ্যই স্বীকার করল প্রমাণটা সন্তোষজনক। সভাপতি অমিত উঠে বলল, কবি মাত্রের উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো ওয়ার্ডসওয়ার্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে। ও যদি মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা। সাহিত্য থেকে লয়্যালটি উঠিয়ে দিতে চান? একেবারেই। এখন থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ। জানতে পারি কি কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান? তার নাম করুন। নিবারণ চক্রবর্তী। নিবারণ চক্রবর্তী? সে লোকটা কে? আজকের দিনে এই যে প্রশ্নের অঙ্কুর মাত্র, আগামী দিনে এর থেকেই উত্তরের বনস্পতি জেগে উঠবে। ইতিমধ্যে
আমরা একটা নমুনা চাই। তবে শুনুন, আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার সরণিতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক। খোলদার, বার্তা আনিয়াছি বিধাতার। মহাকালেশ্বর পাঠায়েছে দুর্লক্ষ অক্ষর, বল দুঃসাহসী কে কে মৃত্যুপণ রেখে দিবি তার দুরূহ উত্তর। শুনিবে না, মূঢ়তার সেনা করে পথরোধ। ব্যর্থ ক্রোধ হুঙ্কারিয়া পড়ে বুকে, তরঙ্গের নিষ্ফলতা নিত্য যথা মরে মাথা ঠুকে। শৈল তট পরে আত্মঘাতী দম্ভ ভরে। আমার দুর্বোধ বাণী বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টিহানি করিবে তাহারে উচ্চকিত আতঙ্কিত। উন্মাদ আমার ছন্দ দিবে ধন্ধ, শান্তি লুব্ধ মুমুক্ষুরে, ভিক্ষা জীর্ণ বুভুক্ষুরে। শিরে হস্ত হেনে একে একে নিবে মেনে, ক্রোধে ক্ষোভে ভয় লোকালয়। অপরিচিতের জয়, অপরিচিতের পরিচয়। যে অপরিচিত বৈশাখের রুদ্র ঝড়ে বসুন্ধরা করে আন্দোলিত। হানি বজ্রমুঠি মেঘের কার্পণ্য টুটি, সংগোপন বর্ষণ সঞ্চয়। ছিন্ন করে মুক্ত করে সর্বজগন্ময়। রবি ঠাকুরের দল সেদিন চুপ করে গেল, শাসিয়ে গেল লিখে জবাব দেবে। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল। তার কারণ সেখানে ও দলের কেউ যায় না। আরও একটা কারণ, ওখানে কন্যাদাহের বন্যা তেমন প্রবল নয়। অমিত সবাইকে বলে গিয়েছিল সে শিলং যাচ্ছে নির্জনতা ভোগের জন্য। দুদিন না যেতেই বুঝলো জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায়। কিছুদিন ওর কাটলো পাহাড়ের ঢালুতে, দেওদার গাছের ছায়ায় বই পড়ে পড়ে। গল্পের বই ছিল না, কেননা ছুটিতে গল্পের বই পড়া সাধারণের দস্তুর। এমন সময় আষাঢ় এলো পাহাড়ে পাহাড়ে বনে বনে তার সজল ঘনচ্ছায়ার চাদর লুটিয়ে। সেদিন অমিত অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে আঁকা বাঁকা পাহাড়ি সরু রাস্তা ধরে। ডান দিকে জঙ্গলে ঢাকা খদ, লক্ষ্য রাস্তার শেষে অমিতের বাসা। এমন সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসেই দেখলে আর একটা গাড়ি উপরে উঠে আসছে। পাশ কাটাবার জায়গা নেই, ব্রেক কষতে কষতে গিয়ে পড়ল তার উপর। পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পিছনে। তারই উপরে সে যেন ফুটে উঠল একটা বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি, চারিদিকের সমস্ত হতে স্বতন্ত্র। দুর্লভ অবসরে অমিত তাকে দেখলে। অপরাধ করেছি। অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকেই। একজন বন্ধু আসার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিলুম। এই রাস্তায় খানিকটা উঠতেই শোফার বলেছিল এই রাস্তা হতে পারে না। তখন শেষ পর্যন্ত না গিয়ে ফেরবার উপায় ছিল না, তাই উপরে চলেছিলাম। এমন সময় উপরওয়ালার ধাক্কা খেতে হলো। আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেইখানেই পৌঁছিয়ে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই, মাফ করলেন তার প্রমাণ। আমার তরফে আরও একটু কথা আছে। গাড়ি হাঁকাই বিশেষ একটা মহৎ কর্ম নয়, তবু আরম্ভে এই একটি মাত্র পরিচয়ই পেয়েছেন। অথচ এমনি কপাল, সেটুকুর মধ্যেও গলদ।
উপসংহারে এটুকু দেখাতে দিন যে জগতে অন্তত আপনার সফরের চেয়ে আমি অযোগ্য নই। চলুন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। বাড়ি ফিরে এসে অমিত ওর নোট বই নিয়ে লিখতে বসে গেল। পথ আজ হঠাৎ এ কি পাগলামি করলে? দুজনকে দু জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে। মনের ভেতরটা বলছে আমাদের শুরু হলো যুগল চলন। আমরা চলার সূত্রে গাঁথব ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা। আমাদের দেনা পাওনা সবই হবে হঠাৎ। কোথায় আছো নিবারণ চক্রবর্তী? বাণী দাও, বাণী দাও। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধে বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘেরে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। কর্তামা অর্থাৎ যোগমায়া দেবী স্বামীর মৃত্যুর পর তার ছেলে জ্যোতিশঙ্কর ও মেয়ে সুরমাকে নিয়ে শীতের সময় থাকেন কলকাতায়, গরমের সময় কোনো একটা পাহাড়ে। যেমন এবার এসেছেন শিলংয়ে। জ্যোতিশঙ্কর এখন পড়ছে কলেজে, কিন্তু সুরমাকে পড়াবার মতো কোনো মেয়ে বিদ্যালয় তার পছন্দ না হওয়াতে বহু সন্ধানে তার শিক্ষার জন্য লাবণ্যলতাকে পেয়েছেন। তারই সঙ্গে আজ সকালে আচমকা অমিতের দেখা। লাবণ্যের বাপ অবনীশ দত্ত এক পশ্চিমী কলেজের অধ্যক্ষ। মাতৃহীন মেয়েকে এমন করে মানুষ করেছেন যে বহু পরীক্ষা পাশের ঘষাঘষিতেও তার বিদ্যাবুদ্ধিতে লোকসান ঘটাতে পারেনি। 47 বছর বয়সে অবনীশ যখন দ্বিতীয়বার বিবাহ করলেন, লাবণ্য বলে বসলে সে তার পৈতৃক সম্পত্তি কিছুই নেবে না, স্বাধীন উপার্জন করে চালাবে। কাজও তার জুটে গেল। সুরমাকে পড়াবার সম্পূর্ণ ভার তারই উপরে। প্রতিদিনের বাঁধা কাজে জীবনে উদ্বৃত্ত সময়টা ঠাসা ছিল ইংরেজি সাহিত্যে, প্রাচীনকাল থেকে আরম্ভ করে হালের বার্নার্ড শার আমল পর্যন্ত। এমন সময় ব্যাঘাত এসে পড়ল হঠাৎ, মোটর গাড়িতে চড়ে পথের মাঝখানে কোনো আওয়াজ না করে। সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে অত্যন্ত নিকটের একটা নিবিড় বর্তমান ওকে নাড়া দিয়ে বলল, জাগো জাগো। লাবণ্য এক মুহূর্তে জেগে উঠে এতদিন পরে আপনাকে বাস্তব রূপে দেখতে পেল, গানের মধ্যে নয়, বেদনার মধ্যে। অমিত, তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল।
একবার এক সর্বনেশে মকদ্দমায় আমরা তো ফতুর হতে বসেছিলুম, তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমাকে ডাকতেন বউ দিদি বলে। আমি তার অযোগ্য ভাইপো। কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি। আপনি ছিলেন তার লাভের বৌদিদি, আমার হবেন লোকসানের মাসিমা। তোমার মা আছেন? ছিলেন, মাসি থাকাও খুব উচিত ছিল। মাসির জন্য খেদ কেন বাবা? ভেবে দেখুন না, আজ যদি ভাঙতুম মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকতো না। বলতেন এটা বাঁদরামি। গাড়িটা যদি মাসির হয়, তিনি আমার অপটুতা দেখে হাসেন, মনে মনে বলেন ছেলে মানুষই। তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। এই জন্যেই তো পূর্বজন্মর কর্মফল মানতে হয়। মায়ের কোলে জন্মেছি, মাসির জন্যে কোনো তপস্যাই করিনি। গাড়ি ভাঙাটাকে সৎকর্ম বলা চলে না, অথচ এক নিমেষে দেবতার বরের মতো মাসি জীবনে অবতীর্ণ হলেন। এর পেছনে কত যুগের সূচনা আছে ভেবে দেখুন। কর্মফল কার বাবা? তোমার না আমার, না যারা এই মটর মেরামতের ব্যবসা করে তাদের? যাই হোক, তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো, আমি এখানে তোমার খাওয়ার বন্দোবস্ত করে আসি গে। মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছেন। আলাপের আদিতে হলো নাম। আপনি আমার নাম জানেন তো? আমি তো জানি আপনার নাম অমিত বাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। আপনি সাহেবী কায়দা ভালোবাসেন, মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারের ওটা দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে। দ্রুতগামী নামটা কি শুনি? বেগ দ্রুত করতে গেলে বস্তু কমাতে হবে। অমিত বাবুর বাবুটা বাদ দিন। সহজ নয়, সময় লাগবে। অমিতের নিজের মধ্যে বুদ্ধি আছে, ক্ষমা নেই। বিচার আছে, ধৈর্য নেই। ও অনেক জেনেছে, শিখেছে, কিন্তু শান্তি পায়নি। লাবণ্যের মুখে ও এমন একটি শান্তির রূপ দেখলে, যে শান্তি হৃদয়ের তৃপ্তি থেকে নয়, যা ওর বিবেচনা শক্তির গভীরতায় অচঞ্চল। লাবণ্যের টেবিলে দেখতে পেলে ইংরেজ কবি ডনের কাব্য সংগ্রহ। অক্সফোর্ডে থাকতে ডন এবং তার সময়কার কবিদের গীতিকাব্য ছিল অমিতের প্রধান আলোচ্য। এইখানে এই কাব্যের উপর দৈবাত দুজনের মন এক জায়গায় এসে পরস্পরকে স্পর্শ করল। এই দেখুন না, আজ হঠাৎ খেয়াল হলো আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এই মাত্র স্বয়ং আমি লিখলুম। আর কোনো কবির লেখবার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. আপনি নিশ্চয়ই জানেন লাইনটা কার? হ্যাঁ। ডনের কাব্যমহল নির্জন। ওখানে দুটি মানুষ পাশাপাশি বসবার জায়গাটুকু আছে। তাই অমন স্পষ্ট করে শুনতে পেলুম আমার সকালবেলাকার মনের কথাটি। দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। আপনি বাংলা কবিতা লেখেন নাকি? ভয় হচ্ছে আজ থেকে লিখতে শুরু করব বা। আপনার বোধহয় রবি ঠাকুরের কবিতা ভালো লাগে? হ্যাঁ, লাগে। আমার লাগে না। কবিবরকে নিন্দে করলে আপনারা জাতে ঠেলেন। যা আমার ভালো লাগে তাই আর একজনের ভালো লাগে না, এই নিয়েই পৃথিবীতে যত রক্তপাত। আমার কাছ থেকে রক্তপাতের ভয় করবেন না। আপন রুচির জন্য আমি পরের রুচির সমর্থন ভিক্ষে করিনি। এটা বেশ বলেছেন। তাহলে নির্ভয়ে শুরু করা যাক। রে অচেনা,
মোর মুষ্টি ছাড়াবি কি করে, যতক্ষণ চিনি নাই তোরে। বিষয়টা দেখছেন? না চেনার বন্ধন, না চেনার জগতে বন্দী হয়েছি। চিনে নিয়ে তবে খালাস পাব, একেই বলে মুক্তি তত্ত্ব। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে, রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর। চক্ষু পরে চক্ষু রাখি শুধালেম, কোথা সঙ্গোপনে আছো আত্মবিস্মৃতির কোণে। নিজেকেই ভুলে থাকার মতো কোনো এমন ঝাপসা কোণ আর নেই। তাই বলে তো হাল ছেড়ে দিলে চলে না। তোর সাথে চেনা সহজে হবে না, কানে কানে মৃদু কণ্ঠে নয়, করে নেব জয়। সংশয় কুণ্ঠিত তোর বাণী, দৃপ্ত বলে লবটানি। শঙ্কা হতে, লজ্জা হতে, দ্বিধা দ্বন্দ্ব হতে, নির্দয় আলোতে। একেবারে নাছোড় বান্দা, কত বড় জোর! দেখেছেন কবির রচনার পৌরুষ? জাগিয়া উঠিবি অশ্রুধারে, মুহূর্তে চিনিবি আপনারে। ছিন্ন হবে ডোর, তোরে মুক্তি দিয়ে তবে মুক্তি হবে মোর। ঠিক এই তানটি আপনার নামজাদা লেখকের মধ্যে পাবেন না। সূর্যমণ্ডলে যেন আগুনের ঝড়। এ শুধু লিরিক নয়, এ নিষ্ঠুর জীবন তত্ত্ব। হে অচেনা, দিন যায় সন্ধ্যা হয়, সময় রবে না। তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করি দিক। তোমারে চেনার অগ্নি দীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি। দিব তাহে জীবন অঞ্জলি। আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যের হাত চেপে ধরলে। লাবণ্য হাত ছাড়িয়ে নিলে না, অমিতের মুখের দিকে চাইলে, কিছু বললে না। এরপরে কোনো কথা বলবার কোনো দরকার হলো না। যদি আপত্তি না করো, তোমার নামটা একটু ছেঁটে দেব। তা দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটাতে হয়তোবা তোমার বদনাম হলো। এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা। কি বলো? তাই দেখো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজ মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। আমারও ওই রকম একটা বেসরকারি নাম চাইতো। ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়? বন্যা হঠাৎ এলো, তারই কুল ভাসিয়ে দিয়ে। ব্রহ্মপুত্র নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে একটু ভারী। তার চেয়ে বরং তোমার নামটা আমি দেব একটু ছোট করে, ডাকবো মিতা বলে। মিতা? চমৎকার। বন্যা, ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধন 5 কানে পাছে সস্তা হয়ে যায়। সে কথা মিছে নয়। 2-এর কানে যেটা 1, 5-এর কানে সেটা ভগ্নাংশ। বন্যা। কি মিতা? তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। তাতে কি বোঝাবে? বোঝাবে তুমি যা, তুমি তাই, তুমি আর কিছুই নও। সেটা বিশেষ আশ্চর্যের কথা নয়। বলো কি? খুবই আশ্চর্যের কথা। দৈবাত এক একজন মানুষকে দেখতে পাওয়া যায়, যাকে দেখেই বলে উঠি এ মানুষটি একেবারে নিজের মতো, 5 জনের মতো নয়।
সেই কথাটি আমি কবিতায় বলবো। হেমর বন্যা তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। আবার দেখছি নিবারণ চক্রবর্তীকে ডাকতে হলো। নিবারণ এখনো নিজের কাছে নিজে পুরনো হয়ে যায়নি। ও প্রত্যেকবারেই যে কবিতা লেখে সেটা ওর প্রথম কবিতা। ও কি করে খবর পেয়েছে শিলং পাহাড়ে এসে আমার ঝর্ণা আমি খুঁজে পেয়েছি। ও লিখেছে, ঝর্ণা তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা, তাহারি মাঝারে দেখে আপনারে সূর্য তারা। তোমার মনের মধ্যে এমন একটি স্বচ্ছতা আছে যে আকাশের সমস্ত আলো সহজেই প্রতিবিম্বিত হয়। তোমার সব কিছুর মধ্যে ছড়িয়ে পড়া সেই আলো আমি দেখতে পাই। আজি মাঝে মাঝে আমার ছায়ারে দুলায়ে খেলায়ও তারই এক ধারে, সে ছায়ারই সাথে হাসিয়া মিলায়ও কলধ্বনি। দিও তারে বাণী, যে বাণী তোমার চিরন্তনী। তুমি ঝর্ণা, জীবন স্রোতে তুমি যে কেবল চলছো তা নয়, তোমার চলার সঙ্গে সঙ্গেই তোমার বলা। সংসারের যেসব কঠিন অচল পাথরগুলোর ওপর দিয়ে চলো, তারাও তোমার সংঘাতে সুর হয়ে বেজে ওঠে। আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি, তাই নিয়ে আজি পরাণে আমার মেতেছে কবি। পদে পদে তব আলোর ঝলকে ভাষা আনে প্রাণে পলকে পলকে, মোর বাণীরূপ দেখিলাম আজি নির্ঝরিণী। তোমার প্রবাহে মনেরে জাগায় নিজেরে চিনি। কিন্তু মিতা, যতই আমার আলো থাক আর ধ্বনি থাক, তোমার ছায়া তবু ছায়াই। সে ছায়াকে আমি ধরে রাখতে পারবো না। কিন্তু একদিন হয়তো দেখবে আর কিছু যদি না থাকে, আমার বাণী রূপ রয়েছে। কোথায়? নিবারণ চক্রবর্তীর খাতায়? আশ্চর্য কিছুই নেই। আমার মনের নিচের স্তরে যে ধারা বয়, নিবারণের ফোয়ারায় কেমন করে সেটা বেরিয়ে আসে। তাহলে কোনো একদিন হয়তো নিবারণ চক্রবর্তীর ফোয়ারার মধ্যেই তোমার মনটিকে পাবো, আর কোথাও নয়। অমিতের মনের গড়নটা সাহিত্যিক। প্রত্যেক অভিজ্ঞতায় ওর মুখে কথার উচ্ছ্বাস তোলে। সেটাই ওর জীবনের ফসল, তাতেই ও পায় আনন্দ। যেসব কথা ওর মনে বরফ হয়ে জমে আছে, ও নিজে যার ভার বোধ করে কিন্তু আওয়াজ পায় না, অন্যের উত্তাপ লাগিয়ে ও তাকে গলিয়ে ঝরিয়ে দিতে চায়। অন্যদিকে লাবণ্য বুদ্ধির আলোতে সমস্তই স্পষ্ট করে জানতে চায়। মানুষ স্বভাবত যেখানে আপনাকে ভোলাতে ইচ্ছে করে, ও সেখানেও নিজেকে ভোলাতে পারে না। মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ? ঠিক বুঝেছি মা। অমিত ভারী চঞ্চল, সে কথা মানি। সেই জন্যেই ওকে এত স্নেহ করি। দেখো না, ও কেমন তোর এলোমেলো, হাত থেকে সবই যেন পড়ে পড়ে যায়। ওকে সবই যদি ধরে রাখতেই হতো, হাত থেকে সবই যদি খসে খসে না পড়তো, তাহলেই ওর ঘটতো বিপদ। ওর নিয়ম হচ্ছে, হয় উনি পেয়েও পাবেন না, নয় উনি পেয়েই হারাবেন। যেটা পাবেন সেটা যে আবার রাখতে হবে, এটা ওর ধাতের সঙ্গে মেলে না। সত্যি করে বলি বাছা, ওর ছেলে মানুষই আমার ভারী ভালো লাগে। সেটা হলো মায়ের ধর্ম। ছেলে মানুষের দায় যত কিছু সব মায়ের, আর ছেলের দিকে যত কিছু সব খেলা। কিন্তু আমাকে কেন বলছো দায় নিতে যে পারে না, তার উপরে দায় চাপাতে? যাই বলো, ও তোমাকে ভালোবাসে। তা বাসেন, তবে আর কিসের ভাবনা? কর্তামা, ওর যেটা স্বভাব তার উপর আমি একটু অত্যাচার করতে চাই নাই। তোমার মনে হয়
অমিত তোমার মতো মেয়েকেও সম্পূর্ণ মেনে নিতে পারবে না? স্বভাব যদি বদলায় তবে পারবেন, কিন্তু বদলাবেই বা কেন? আমি তো তা চাইনি। তুমি তবে কি চাও? যতদিন পারি না হয় ওর কথার সঙ্গে, ওর মনের খেলার সঙ্গে মিলিয়ে স্বপ্ন হয়েই থাকবো। আর স্বপ্নই বা তাকে বলবো কেন? সে আমার একটা বিশেষ জন্ম, একটা বিশেষ রূপ, একটা বিশেষ জগতে সে সত্য হয়ে দেখা দিয়েছে। না হয় সে গুটি থেকে বের হয়ে আসা 2-4 দিনের একটা রঙিন প্রজাপতি হলো, তাতে দোষ কি? জগতে প্রজাপতি আর কিছু চেয়ে যে কম সত্য তা তো নয়। না হয় সে সূর্যোদয়ের আলোতে দেখা দিল আর সূর্যাস্তের আলোতে মরেই গেল, তাতেই বা কি? কেবল এইটুকুই দেখা চাই যে সেটুকু সময় যেন ব্যর্থ হয়ে না যায়। আজ আমার বোধ হচ্ছে কোনো কালে তোমাদের দুজনের দেখা না হলেই ভালো হতো। না না, তা বলো না। একসময় আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি নিতান্তই শুকনো, কেবল বই পড়ব আর পাশ করব, এমনি করেই আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলুম আমিও ভালোবাসতে পারি। আমার জীবনে এমন অসম্ভব যে সম্ভব হলো, এই আমার ঢের হয়েছে। মনে হয় এতদিন ছায়া ছিলুম, এখন সত্য হয়েছি। এর চেয়ে আর কি চাই? মনের কথাটি বলার একটা লগ্ন থাকে। বৎসরের পর বৎসর নীরবে চলে যায়। তার মধ্যে বাণী একদিন বিশেষ প্রহরে হঠাৎ মানুষের দ্বারে এসে আঘাত করে। সেই সময় দ্বার খোলবার চাবিটি যদি না পাওয়া গেল, তবে কোনোদিনই ঠিক কথাটি বলার অকুণ্ঠিত স্বর আর জোটে না। যেদিন সেই বাণী আসে, সেদিন সমস্ত পৃথিবীকে ডেকে খবর দিতে ইচ্ছে করে, শোনো তোমরা, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। এই কথাটি অপরিচিত সিন্ধু পারগামী পাখির মতো কত দিন থেকে, কত দূর থেকে আসছে। সেই কথাটির জন্যেই লাবণ্যের প্রাণে তার ইষ্ট দেবতা এতদিন অপেক্ষা করছিলেন। স্পর্শ করল আজ সেই কথাটি। লাবণ্যের সমস্ত জীবন, সমস্ত জগৎ সত্য হয়ে উঠল। বালিশের মধ্যে মুখ লুকিয়ে লাবণ্য আজ কাকে এমন করে বলতে লাগলো, সত্য সত্য, এত সত্য আর কিছু নেই। ম্যাথিউ আর্নল্ড কাব্যকে বলেছেন ক্রিটিসিজম অফ লাইফ। আমি কথাটাকে সংশোধন করে বলতে চাই লাইফস কমেন্ট্রি ইন ভার্স। আগে থেকে জানিয়ে রাখি, যেটা পড়তে যাচ্ছি সে লেখাটা কোনো কবি সম্রাটের নয়। পূর্ণ প্রাণে চাবার যাহা, রিক্ত হাতে চাসনে তারে, সিক্ত চোখে যাসনে তারে। ভেবে দেখো, ভালোবাসাই হচ্ছে পূর্ণতা। তার যা আকাঙ্ক্ষা সে তো দরিদ্রের কাঙালপনা নয়। দেবতা যখন তার ভক্তকে ভালোবাসেন, তখনই আসেন ভক্তের দ্বারে ভিক্ষা চাইতে। রত্নমালা আনবি যবে, মাল্য বদল তখন হবে। পাদবি কি তোর দেবীর আসন, শূন্য ধুলায় পথের ধারে। কবি বলছেন, ডাকবার মানুষকে ডাকি যখন জীবনের পেয়ালা উছলে পড়ে, তাকে তৃষ্ণার শরিক হতে ডাকি না। পুষ্প উদার চৈত্র বনে, বক্ষে ধরিস নিত্য ধনে। লক্ষ্য শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে। বন্যা, আমার জীবনের মাঝখানটিতে ছিল এত কাল তোমাকে না জানার একটা প্রকাণ্ড কালো গর্ত। আজ সেটা কানা ছাপিয়ে ভরে উঠেছে। তারই ওপরে আলো ঝলমল করে, সমস্ত আকাশের ছায়া পড়ে।
আজ সেখানটাই হয়েছে সবচেয়ে সুন্দর। এই যে আমি ক্রমাগত কথা কয়ে যাচ্ছি, এ হচ্ছে ওই পরিপূর্ণ প্রাণ সরোবরের তরঙ্গধ্বনি। একে থামায় কে? মিতা, তুমি আজ সমস্ত দিন কি করছিলে? বন্যা, মনের মাঝখানটাতে তুমি ছিলে, একেবারেই নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে চাচ্ছিলুম, কোথায় সেই কথা? আকাশ থেকে অঝোরে বৃষ্টি পড়ছে, আর আমি কেবলই বলছি, কথা দাও, কথা দাও। ও হোয়াট ইজ দিস mysterious and uncapturable bliss that I have known, yet seems to be simple as breath and easy as a smile and older than the earth. এ কি আনন্দ রাশি! জেনেছি তাহারে, পাইনি তবুও পেয়ে, তবু সে সহজে প্রাণে উঠে নিঃশ্বাসী, তবু সে সরল যেন রে সরল হাসি, পুরানো সে যেন এই ধরনীর চেয়ে। বসে বসে ওই করি, পরের কথাকে নিজের করে তুলি। যাকে না হলে চলে না, তাকে না পেয়ে কি করে দিনের পর দিন কাটবে, ঠিক এই কথাটার সুর কোথায় পাই? ওপরে চেয়ে কখনো বলি কথা দাও, কখনো বলি সুর দাও। কথা নিয়ে সুর নিয়ে দেবতা নেমেও আসেন, কিন্তু পথের মধ্যে মানুষ ভুল করেন, খামোকা আর কাউকে দিয়ে বসেন, হয়তোবা তোমাদের ওই রবি ঠাকুরকে। রবি ঠাকুরকে যারা ভালোবাসে তারাও তোমার মতো এত বারবার করে তাকে স্মরণ করে না। বন্যা, আজ আমি বড় বেশি বকছি না? আমার মধ্যে বকুনির মনসুন নেমেছে। ওয়েদার রিপোর্ট যদি রাখো তো দেখবে এক এক দিনে কত ইঞ্চি পাগলামি তার ঠিকানা নেই। বান যখন আসে তখন সে বকে, ছোটে, সময়টাকে হাসতে হাসতে ফেনার মতো ভাসিয়ে নিয়ে যায়। বন্যা, একটি আংটি তোমাকে পরাতে চাই। কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ, সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারি নে। কবিরা প্রিয়ার মুখ নিয়েই যত কথা কয়েছে, কিন্তু হাতের মধ্যে প্রাণের কত ইশারা, ভালোবাসার যত কিছু আদর, যত কিছু সেবা, হৃদয়ে যত দরদ, যত অনির্বচনীয় ভাষা, সব যে ওই হাতে। আংটি তোমার আঙুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট একটি কথার মতো। সে কথাটি শুধু এই, পেয়েছি। আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। আচ্ছা, তাই থাক। কলকাতা থেকে আনতে দেব। বলো, কোন পাথর তুমি ভালোবাসো? আমি কোনো পাথর চাইনি, একটি মাত্র মুক্ত থাকলেই হবে। আচ্ছা, সেই ভালো। আমিও মুক্ত ভালোবাসি। বন্যা, আমি তো কত বকলাম, কবিতা আওড়ালাম। এবার তোমার মনের কথাটি একটি কবিতায় বলো, যেটা মনে করে রাখার জন্যে সহজ। তোমার নিজের যা মনে আছে এমন একটা কিছু আমাকে শুনিয়ে দাও। তোমারে দিনই সুখ, মুক্তির নৈবেদ্য কেনু রাখি, রজনীর শুভ্র অবসানে। কিছু আর নাই বাকি, নাই কো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিন কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা। শুধু সে মুক্তির ডালাখানি, ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি। বন্যা, বড় অন্যায় করলে। আজকের দিনে তোমার মুখে বলবার কথা এ নয়, কিছুতেই নয়। কেন তোমার এটা মনে এলো? তোমার এ কবিতা এখনই ফিরিয়ে নাও। ভয় কিসের মিতা? এ আগুনে পোড়া প্রেম এ সুখের দাবি করে না, এ নিজে মুক্ত বলেই মুক্তি দেয়। এর পেছনে ক্লান্তি আসে না, ম্লানতা আসে না। এর চেয়ে আর কিছু কি দেবার আছে? কিন্তু আমি জানতে চাই, এ কবিতা তুমি পেলে কোথায়? রবি ঠাকুরের। রবি ঠাকুরের? তার তো কোনো বইতে এটা দেখিনি। বইয়ে বেরোয়নি। তবে পেলে কি করে?
একটি ছেলে ছিল, সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত। বাবা দিয়েছিলেন তাকে তার জ্ঞানের খাদ্য। এদিকে তার হৃদয়টিও ছিল তাপস। সময় পেলেই সে যেত রবি ঠাকুরের কাছে, তার খাতা থেকে সে মুষ্টি ভিক্ষা করে আনত। আর নিয়ে এসে তোমার পায়ে দিত? সে সাহস তার ছিল না, কোথাও রেখে দিত। যদি আমার চোখে পড়ে, যদি আমি তুলে নিই। তাকে দয়া করেছো? দয়া করবার অবকাশ হয়নি। মনে মনে প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে দয়া করেন। যে কবিতাটি আজ তুমি পড়লে, বেশ বুঝতে পারছি এটা সেই হতভাগারই মনের কথা। হ্যাঁ, তারই কথা বই কি। তবে তোমার কেন আজ ওটা মনে পড়লো? কেমন করে বলবো, ওই কবিতাটির সঙ্গে আর এক টুকরো কবিতা ছিল, সেটাও আজ আমার কেন মনে পড়ছে ঠিক বলতে পারি না। সুন্দর তুমি চক্ষু ভরিয়া এনেছ অশ্রুজল, এনেছ তোমার বক্ষে ধরিয়া দুঃসহ হোমানল। দুঃখ যে তাই উজ্জ্বল হয়ে উঠে, মুগ্ধ প্রাণের আবেশ বন্ধ টুটে। এ তাপে শশিয়া উঠে বিকশিয়া বিচ্ছেদ শতদল। বন্যা, সে ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে পড়ল বলো? তার দেওয়া ওই কবিতাগুলো আজই কেন তোমার এমন করে মনে পড়ে গেল? একদিন সে যখন আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল, তারপরে যেখানে বসে সে লিখত, সেই ডেস্কে এই কবিতা দুটি পেয়েছি। কবিতা দুটো আমার ভালো লেগেছে, তাই তোমাকে শুনিয়েছি। হয়তো এছাড়া আর কোনো কারণ এর মধ্যে নেই। এবার তোমার মুখে তোমার ভালো লাগার কবিতাটা শুনতে চাই। রাগ করো না বন্যা, আমি কিন্তু রবি ঠাকুরের কবিতা আওড়াতে পারবো না। রাগ করবো কেন? আমি একটি লেখককে আবিষ্কার করেছি, তার স্টাইল। তার কথা তোমার কাছে শুনেছি, কলকাতায় লিখে দিয়েছি তার বই পাঠিয়ে দেবার জন্য। সর্বনাশ! তার বই? সে লোকটার অন্য অনেক দোষ আছে, কিন্তু কখনো বই ছাপতে দেয় না। কিন্তু আর বলতে ইচ্ছে করছে না। মাঝখানে বড্ড কতকগুলো বাজে কথা এসে হাওয়াটা খারাপ হয়ে গেল। কিচ্ছু খারাপ হয়নি, হাওয়া ঠিক আছে। এইখানে একবার পিছন ফেরা চাই। পশ্চাতের কথাটা সেরে নিতে পারলে সামনে এগোবার বাধা থাকবে না। লাবণ্যের বাপের একমাত্র শখ ছিল বিদ্যায়। লাবণ্য ছাড়া তার আরও একটি স্নেহের পাত্র ছিল, তার নাম শোভনলাল। অল্প বয়সে পড়ার প্রতি এত মনোযোগ আর কারো দেখা যায় না। তবে মানুষটি নেহাত মুখচোরা, তার প্রতি একটু মনোযোগ দিলেই ব্যস্ত হয়ে পড়ে। গরিবের ছেলে, ছাত্রবৃত্তির সোপানে সোপানে দুর্গম পরীক্ষার শিখরে শিখরে উত্তীর্ণ হয়ে চলেছে। অবনীশের লাইব্রেরিতে ছিল তার অবাধ সঞ্চরণ। এমন সময় একদিন শোভনলালের বাপ ননীগোপাল অবনীশের বাড়িতে চড়াও হয়ে তাকে খুব একচোট গালি পেরে গেল। নালিশ এই যে অবনীশ নিজের ঘরে অধ্যাপনার ছুতোয় বিবাহের ছেলে ধরা ফাঁদ পেতেছেন। এই অভিযোগের প্রমাণস্বরূপে পেন্সিলে আঁকা লাবণ্যলতার এক ছবি দাখিল করলে, যা আবিষ্কৃত হয়েছে শোভনলালের টিনের প্যাঁটরার ভেতর থেকে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আচ্ছন্ন। এতদিন লাবণ্য জানতেই পারেনি কোনো প্রচ্ছন্ন বেদিতে লোকচক্ষুর অন্তরালে তার মূর্তি পূজা প্রচলিত হয়েছে। দূর থেকে শোভনলাল তার আত্মনিবেদনের একটি শেষ পরিচয় দিলে। বিএ পরীক্ষায় সে যখন পেয়েছিল প্রথম স্থান, লাবণ্য পেয়েছিল তৃতীয়। এমএ পরীক্ষাতেও শোভনের প্রতিযোগিতায় লাবণ্য জেতবার কোনো সম্ভাবনা ছিল না, তবু হলো জিত। স্বয়ং গুরুদেব অবনীশ আশ্চর্য হয়ে গেলেন। শোভনলাল যদি কবি হতো তাহলে হয়তো সে খাতা ভরে কবিতা লিখত, তার বদলে আপন পরীক্ষা পাশের অনেকগুলো মোটা মার্কা লাবণ্যের উদ্দেশ্যে উৎসর্গ করে দিলে। বাপের অপমানের জ্বালায় একদিন লাবণ্য শোভনলালকে রূঢ় ভাষায় তিরস্কার করে ওই বাড়িতে যাতায়াত বন্ধ করতে বলেছিল।
লাজুক শোভনলাল মাথা হেঁট করে, মুখ লাল করে, গোপনে চোখের জল মুছে বাড়ি থেকে বিদায় নিয়েছিল। যাকে ভালোবাসা যেতে পারত, তাকে ভালোবাসবার অবসর যদি কোনো একটা বাধায় ঠেকে ফসকে যায়, তখন সেটা না ভালোবাসায় দাঁড়ায় না, সেটা দাঁড়ায় একটা অন্তর্বিদ্বেষে, ভালোবাসারই উল্টো পিঠে। একদিন শোভনলালকে বরদান করবে বলেই বুঝি লাবণ্য নিজের অগোচরেই অপেক্ষা করে বসেছিল। শোভনলাল তেমন করে ডাক দিলে না। তারপরে যা কিছু হলো সবই গেল শোভনলালের বিরুদ্ধে। আবার ফিরে আসা যাক বর্তমানে। শিলংয়ে যোগমায়া দেবীর বাড়িতে সদ্য কলকাতা থেকে অমিতের খোঁজে আসা ওর বোন সিসি ও তার বন্ধু কেটি মিত্তির বাগানে প্রবেশ করে দেখলে বাড়ির রোয়াকে একটি টেবিল পেতে লাবণ্য সুরমাকে পড়াতে ব্যস্ত। সরি, কাকে চান আপনারা? মিস্টার অমিত রায় এখানে এসেছেন কিনা খবর নিতে এলুম। না, ওই নামের কাউকে তো আমরা চিনি না। স্ট্রেঞ্জ, আমরা তো জানি এ বাড়িতে তার যাওয়া আসা আছে। oftener than is good for him. ও, আমি বরং কর্তামাকে ডেকে দিই, তার কাছে খবর পাবেন। তোমার টিচার? হ্যাঁ। নাম বুঝি লাবণ্য? হ্যাঁ। গট ম্যাচেস? কি বললে? দেশালায় সিগারেটটা ধরাবো। ও, আনছি। গভর্নেসের কাছে মেয়েটা আর যাই শিখুক, ম্যানার্স শেখেনি। তাহলে এই সেই ফেমাস লাবণ্য, ডিলিশিয়াস, শিলং পাহাড়টাকে ভোলক্যানো বানিয়ে তুলেছে। ভূমিকম্পে অমিতের হৃদয় ডাঙায় ফাটল ধরিয়ে দিলে এধার থেকে ওধার। সিলি, মেন আর ফানি। সত্যি কেটি, কি অদ্ভুত ধরনের কাপড় পরা, মুখে মাখন দিলে গলে না, যেন এক তাল ভিজে ন্যাকড়া। অমিত কি করে ওকে সহ্য করে? সিসি, তোমার দাদার মনটা চিরদিন উপরে পা করে হাঁটে। কোন এক সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধিতে এই মেয়েটাকে হঠাৎ মনে হয়েছে এঞ্জেল। নমস্কার। আমি সিসি, অমির বোন। অমি আমাকে মাসি বলে, সেই সম্পর্কে আমি তোমারও মাসি হই। মা, এসো মা, এসো, ভেতরে বসবে, এসো। সময় নেই, কেবল খবর নিতে এসেছি অমি এসেছে কিনা। এখনো আসেননি। কখন আসবেন জানেন? যে মাস্টারনি এখানে বসে পড়াচ্ছিল, সে তো ভান করলে অমিতকে সে কোনো কালে জানেই না। শুনেছি অমিতবাবু আপনাদের হোটেলেই থাকেন, তার খবর তো আপনাদেরই জানা আছে। মাসি, মাসি, এই যে মাসি, আসতে একটু দেরি হয়ে গেল। আরে সিসি, তোমরা পৌঁছে গেছো এখানে? মাসি, লাবণ্য কোথায়? কি জানি বাছা, ঘরের মধ্যে কোথায় আছে। এখানে বসেই তো পড়াচ্ছিল সুরমাকে। বোধহয় এরা আসাতে ছুটি নিয়ে ঘরে গেছে। মাসি, এ হলো আমার বোন সমিতা। বাবা বোধহয় আমার নামের সঙ্গে ছন্দ মিলিয়ে নাম রেখেছিলেন, কিন্তু রয়ে গেল অমিত্রাক্ষর। আর ইনি কেতকী, আমার বোনের বন্ধু। লাবণ্য, লাবণ্য, একটু বাইরে এসো। এই যে লাবণ্য। সিসি, এরই নাম লাবণ্য। আমার কাছে এর নাম কখনো শোনোনি, কিন্তু বোধহয় আর 10 জনের কাছে শুনেছ। আই কংগ্রাচুলেট। কমলা লেবুর মধু পেতে বিশেষ বাধা হয়নি বলেই ঠেকছে। রাস্তা কঠিন নয়, মধু লাফ দিয়ে আপনি এগিয়ে এসেছে মুখের কাছে। আজ বেরোবার সময় এরা আমাকে জিজ্ঞাসা করছিল কোথায় যাচ্ছি। আমি বলেছিলুম
বন্য মধুর সন্ধানে, তাই এরা হাসছে। ওটা আমারই দোষ। আমার কোন কথাটা যে হাসির নয়, লোকে সেটা থাওরাতে পারে না। কমলা লেবুর মধু নিয়ে তোমার তো জিত হলো, এবার আমারও যাতে হার না হয় সেটা করো। কি করতে হবে বলো। নরেনের সঙ্গে আমার একটা বাজি আছে। সে বলেছিল জেন্টলম্যানরা যেখানে যায় কেউ সেখানে তোমাকে নিয়ে যেতে পারবে না, কিছুতেই তুমি রেস দেখতে যাবে না। আমি আমার এই হীরের আংটি বাজি রেখে বললুম তোমাকে রেসে নিয়ে যাবই। বাজি রাখতে গেলে কেন ভাই? নিজের ওপর অহংকার ছিল আর মানুষের ওপর ছিল বিশ্বাস। অহংকার ভাঙল। এবারকার মতো আমার রেস ফুরলো, আমারই হার। মনে হচ্ছে অমিতকে আর রাজি করাতে পারবো না। তা এমন অদ্ভুত করেই যদি হারাবে, সেদিন এত আদরে আংটি দিয়েছিলে কেন? সে দেওয়ার মধ্যে কি কোনো বাঁধন ছিল না? এই দেওয়ার মধ্যে কি কথা ছিল না যে আমার অপমান কোনো দিন তুমি ঘটতে দেবে না? কেটি, কেটি, কি 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 বলছো তুমি? কত দিনের পুরনো কথা হঠাৎ এখন কেন শুরু করলে? সিসি 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 কেটিকে একটু বোঝাও না যে সব কিছুরই স্থান, কাল, পাত্র বলে একটা ব্যাপার আছে। বাজিতে যদি হারলুম, তবে আমার এই চিরদিনের হারের চিহ্ন তোমার কাছেই থাক অমিত। আমার হাতে রেখে আমি একে আর মিথ্যে কথা বলতে দেব না। চলো আজ দুজনে একবার বেরিয়ে আসি গে। চলো। প্রথম দিন আমরা বনের মধ্যে যে জায়গাটায় বসেছিলাম, আজ সেখানে যেতে আমার মন কাঁদছে। তাই চলো। মিতা, একটা কথা বলবো, কিছু মনে করো না। নিশ্চয়ই বলবে। কি কথা, দ্বিধা না করে বলো। একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে, আজ আমাকে দিয়ে সে আংটি খোলালে কেন? তোমাকে সব কথা বোঝাবো কেমন করে বন্যা? সেদিন যাকে আংটি পরিয়েছিলুম আর যে আজ সেটা খুলে দিলে, তারা দুজনে কি একই মানুষ? তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আর একজন তোমার অনাদরে করা। কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি, তার দায়িত্ব কেবল আমার একলার নয়। কিন্তু মিতা, নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল, তাকে তুমি আপনার করে রাখলে না কেন? যে কারণেই হোক, আগে তোমার মুঠো আলগা হয়েছে, তারপরে 10-এর মুঠোর চাপ পড়েছে ওর উপরে। ওর মূর্তি গেছে বদলে। তোমার মন একদিন হারিয়েছে বলেই 10-এর মনের মতো করে নিজেকে সাজাতে বসলো। আজ তো দেখি ও বিলিতি দোকানের পুতুলের মতো। সেটা সম্ভব হতো না যদি ওর হৃদয় বেঁচে থাকতো। যাকে ওসব কথা, তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে, রাখতে হবে। বলো, নিশ্চয়ই রাখবো। অন্তত হপ্তাখানেকের জন্য তোমার দলকে নিয়ে তুমি চেরাপুঞ্জিতে বেরিয়ে এসো। ওকে আনন্দ দিতে যদি নাও পারো, ওকে আমোদ দিতে পারবে। ওর দুঃখ কাল সত্যি আমাকে নাড়া দিয়েছে। আচ্ছা, তাই হবে। আর একটা অন্তরের কথা তোমায় বলি মিতা, আর কোনোদিন বলবো না। তোমার সঙ্গে আমার যে সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশমাত্র দায় নেই। আমি রাগ করে বলছি নে, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি, আমাকে তুমি আংটি দিও না। কোনো চিহ্ন রাখবার কোনো দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না।
কিছুকাল অমিতের কোনো খবর নেই। কখনো সে নৈনিতালে, কখনো উট কমান্ডে। অমিতের এক বন্ধু ঠাট্টা করে বলেছে, সে আজকাল কেটি মিত্তিরের বাইরেকার রংটা ঘোচাতে উঠে পড়ে লেগেছে। কাজ পেয়েছে মনের মতন বর্ণান্তর করা। একদিন লাবণ্যের কাছে পৌঁছলো অমিতের একটা চিঠি। সেদিন সন্ধ্যাবেলায় রাস্তার শেষে এসে যখন দাঁড়ালুম, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি। আজও এসে থামলুম একটা রাস্তার শেষে। এই মুহূর্তটির উপর একটা কবিতা রেখে যেতে চাই। আর কোনো কথার ভার সইবে না। হতভাগা নিবারণ চক্রবর্তীটা যেদিন ধরা পড়েছে সেদিন মরেছে, অতি শৌখিন জলচর মাছের মতো। তাই উপায় না দেখে তোমারই কবির উপর ভার দিলুম আমার শেষ কথাটা তোমাকে জানাবার জন্য। তব অন্তর্ধান পটে হেরি তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ্য লোকে তোমার অন্তিম আগমন। লোভিয়াছি চিরস্পর্শ মনি, আমার শূন্যতা তুমি পূর্ণ করি গিয়েছ আপনি। জীবন আধার হলো, সেই ক্ষণে পাইনু সন্ধান। সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তব দান। বিচ্ছেদের হোম বহ্নি হতে পূজা মূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে। তারপরেও আরও কিছুকাল গেল। ইতিমধ্যে কেটি অর্থাৎ কেতকীর সঙ্গে অমিতের বিয়ে হয়ে গেছে। অমিতের মতে যে ভালোবাসা ব্যাপ্তভাবে আকাশে মুক্ত থাকে, অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ। যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব কিছুতে যুক্ত হয়ে থাকে, সংসারে সে দেয় আসঙ্গ। দুটোর কোনোটাকেই বাদ দেয়া চলে না। সেদিন কেতকী গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে। অমিত গেল না। আরামকেদারায় বসে সামনে চৌকিতে পা দুটো তুলে দিয়ে উইলিয়াম জেমসের পত্রাবলী পড়ছে। এমন সময় লাবণ্যের লেখা চিঠি এসে পৌঁছল তার কাছে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে, রামগড় পর্বতের শিখরে। অপর পাতে, কালের যাত্রাধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন। চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা।
পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার তো আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র পানির তৃষায়, তার সাথে দিব না মিশায়ে জামুর ধুলির ধন। জামুর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে দায়, হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলি। এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়।